আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গুমের অভিযোগে হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে আজ। 2 মামলাতেই আসামি শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক। নির্বাচন গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে বিএনপির আহ্বান। সরকারে দলীয় লোক থাকলে অপসারণের দাবি। এবং শাহজালাল বিমানবন্দরে আগুনে ক্ষতিগ্রস্ত 45 ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল ও যন্ত্রপাতি ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ উদ্যোগের তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। গুমের অভিযোগে করা 2 মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে আজ। ওই 2 মামলা ও রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে 34 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 2টি মামলাতেই শেখ হাসিনা ও তার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে আসামি করা হয়েছে। এই 2 জন সহ 2 মামলার মোট আসামি 30 জন। বাকি আসামিদের বেশিরভাগই পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় রামপুরা এলাকায় 28 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় বিজিবি ও ঢাকা মহানগর পুলিশের সাবেক 4 কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। দর্শক, ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি জানাতে সেখানে আছেন মাজহারুল হক মান্না। সরাসরি যাচ্ছি তার কাছে। মান্না, ট্রাইব্যুনালে আসামিদের কখন হাজির করা হবে জানতে পেরেছেন কি? সেখানকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানান। যে সাবেক সেনা কর্মকর্তা এবং বর্তমানে যারা আছেন তাদের সহ মোট এখানে বেশ কয়েকজন আর্মি কর্মকর্তা আছেন এবং কিছুদিন আগে সেনা কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে তারা সেনা কর্মকর্তা যারা চাকরিতে আছেন তাদেরকে হেফাজতে নিয়েছে। যারা চাকরিতে আছেন গতকালই জানতে পেরেছি যে আজকে সকাল 7টা সেই হেফাজতে থাকা 15 জন সেনা কর্মকর্তাকে বিশেষ ব্যবস্থায় হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। তো আপনারা জানেন যে সে অনেক সকালবেলা হাজির করা হচ্ছে এবং এই আদালত আমাদের যতটুকু জানা আছে বেলা 11টা থেকে 11:30টায় বসবার কথা আছে। সে সময় আমরা বুঝতে পারবো যে এই হাজির করা সেনা কর্মকর্তাদের বিষয়ে আদালত কি আদেশ দেন। আর সেই সাথে আপনারা জানেন অবসরে থাকা বা এলপিআর এ থাকা কিছু সেনা কর্মকর্তাকেও আজকে হাজির হওয়ার কথা। তারা কিভাবে হাজির হবেন সেই ব্যাপারে আসলে প্রসিকিউশন পক্ষ থেকে কোনো তথ্য দিতে পারেননি এবং আপনারা জানেন যে সেখানে সাবেক পুলিশ কর্মকর্তা আছেন। তো বেশ কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এবং পুলিশের আইজিপি বেনজির আহমেদ অনেকেই পলাতক আছেন এবং প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী তিনিও আসামি, তিনিও পলাতক আছেন। এর মধ্যে অনেক আসামি পলাতক আছেন আর যারা বর্তমানে আছেন তারা কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাকিরা যারা হেফাজতে নেই তারা হাজির হবেন সেই বিষয়টি বোঝা যাবে আর একটু সময় যখন যাবে যে তারা আসলে হাজির হন কিনা বা আইনজীবীর মাধ্যমে সময় নেন কিনা। তো এই বিষয়টি জানবার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এ পর্যন্ত যে 15 জন সেনা কর্মকর্তা যারা কর্মরত আছেন তাদের যে কোনো সময় সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্টে আছেন তারা সেখান থেকে যে কোনো সময় হাজির করা হবে। তখন আমরা জানতে পারবো সেই সেনা কর্মকর্তারা, আপনারা জানেন এখানে সাবেক অনেক বড় কর্মকর্তারা আছেন, কারা কারা হাজির হয়েছেন সেটা আমরা তখন আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। বিএনপির মহাসচিব বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকেই নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, প্রশাসন থেকে চিহ্নিত ফ্যাসিস্টদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে।
সরকারে দলীয় লোক থাকলে তাদের অপসারণেরও দাবি জানিয়েছে বিএনপি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। রাজধানীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সবচেয়ে বেশি আলোচনা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদরে নিতে হবে, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। ও সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। তিনি বলেন, সরকারে দলীয় লোক থাকলে তাকে অপসারণের অনুরোধ করতে হবে। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টদের দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনও সেই পুরনো সরকারের, ফ্যাসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে, তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি। বিচার বিভাগ থেকে ফ্যাসিস্টদের দোষর সরিয়ে নিরপেক্ষ বিচার নিয়োগ দেওয়ার দাবিও জানিয়েছেন বলে জানান বিএনপির মহাসচিব। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে দেশের ৪৫টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ক্ষতির পরিমাণ ২.৫ থেকে ৩০০ কোটি টাকা। ক্ষতির প্রভাব কাটিয়ে উৎপাদন ও সরবরাহ চেইন সচল রাখতে নতুন করে কাঁচামাল আমদানিতে এলসি খোলা, ব্যাংকিং সহায়তা ও দ্রুত পণ্য খালাসের নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। জানাতুল বাকিয়ার রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ক্ষয়ক্ষতি নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। এতে দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় ভবিষ্যৎ করণীয় নিয়ে ১৪ দফার দাবি জানান ওষুধ শিল্প মালিকরা। সাপ্লাই চেনের যে স্মুথ অ্যাভেলেবিলিটি, আমরা প্রোডাক্ট যে অ্যাভেলেবল করব, ওইটা যদি আমাদের ফার্দার সাপ্লাইগুলো অ্যাফেক্টেড হয় তাহলে আমরা এটা অ্যাফেক্টেড হয়ে যাব। সমিতির নেতারা বলছেন, যেসব কাঁচামাল নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণের প্রয়োজন সেগুলো দ্রুত ছাড় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ছুটির দিনেও কাস্টমস ও সংশ্লিষ্ট শাখা খোলা রেখে মালামাল দ্রুত সময়মতো বুঝিয়ে দেওয়ার দাবি জানান ওষুধ শিল্প মালিকরা। শুক্র শনিবার আপনারা একটা বা দুইটা উইন্ডো ওপেন রাখেন। বহু জায়গায় আমরা 24 ঘন্টা সার্ভিস, যে শিফটিং ডিউটি আছে, আমাদের ওষুধ কোম্পানিগুলোতে শিফটিং ডিউটি আছে, ওনারাও যেন এই ব্যবস্থাটা করেন। আগুনে ক্ষতিগ্রস্ত পণ্যের শুল্ক ও ভ্যাট ফেরত দেওয়ার পাশাপাশি আধুনিক কোল্ড চেইন সুবিধা সম্পন্ন গুদাম ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান শিল্প মালিকরা। আমাদের মালপত্র গভর্নমেন্ট হেফাজতে রাখবার একটা প্রতিজ্ঞা করে, এখানে ইট হ্যাজ বিন আ হিউজ ফেলিয়ার। আমরা বিভিন্ন জায়গা থেকে যে আবার ফ্রেশ ইম্পোর্ট করব, সেটার জন্যই যে ব্যাংকিং সাপোর্টটা, সেটা যদি আমরা ঠিকমতো পাই, যে ক্ষতিটা হলো সেটা আমরা ওভারকাম করতে পারবো ইন টার্মস অফ অ্যাভেলেবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল। ওষুধ শিল্প মালিকদের দাবি, বর্তমানে কারখানাগুলোতে ২-৩ মাসের উৎপাদনের কাঁচামাল মজুদ থাকায় তাৎক্ষণিকভাবে ওষুধ উৎপাদনে বড় প্রভাব পড়বে না। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বোর্ড পরিচালনায় নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বিসিবির গঠনতন্ত্রে সময়ে সময়ে নানান পরিবর্তন আনেন ক্ষমতাসীনরা। কখনো ক্লাব সংগঠকরাও গঠনতন্ত্রে নিজেদের মতো করে সংশোধনী আনেন। ভোটের সমীকরণে কখনো গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন জেলা ও বিভাগীয় সংগঠকরা। তবে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ার ক্ষমতা থাকে সরকারি প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদের হাতেই। এখন আলোচনা চলছে তাদের মনোনয়নে বোর্ডের 2 পরিচালকের পদ নিয়ে। বিসিবির গঠনতন্ত্রের নানান অসঙ্গতি নিয়ে সাইদুর রহমান শামীমের রিপোর্ট। বিসিবি পরিচালনার আধিপত্য নিয়ে ঢাকার সংগঠকদের সঙ্গে জেলা বিভাগীয় সংগঠকদের টানাপোড়েনের ইতিহাস ভোট আর নির্বাচনের সমীকরণ ভিত্তিক।
রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া জেলা এবং বিভাগীয় সংগঠকরা ভোটের মাঠে যতটা সক্রিয় ততটাই নিষ্ক্রিয় মাঠের খেলা। এমনও দেখা গেছে যে ঢাকার বাইরে থেকে যারা কাউন্সিলর হয়ে আসছে বা বোর্ড ডিরেক্টর হয়েছে, অতীতে আমি দেখেছি যে ওই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনোদিনও লিগও হয় না, নিয়মিত খেলা হয় না, তো তারা ক্রিকেট বোর্ডে এসে কি দিবে? তবে দেশের ক্রিকেটের স্বার্থে ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয়তা নিয়ে দ্বিমত নেই কারো। আমাদের ক্লাব, জেলা ক্রীড়া সংস্থা বলি, বিভাগীয় ক্রীড়া সংস্থা বলি বা অন্যান্য যারা ক্রিকেট সংস্থা আছে তাদের মধ্যে একটা টানাপোড়েন আছে। সো এখানে নিশ্চয়ই একটা গ্রহণযোগ্য জায়গায় আমাদের যাওয়ার সুযোগ আছে। নির্বাচন এড়িয়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দুজন পরিচালকের বোর্ডে আসার অগণতান্ত্রিক বাধ্যবাধকতা বিসিবিতে সরকারি নিয়ন্ত্রণ অটুট করেছে। সরকারি হস্তক্ষেপ ও ভাঙাগড়ায় এই অনির্বাচিত পরিচালকদের অবদান দেখা গেছে সাম্প্রতিক অতীতে। এই ডমিনেন্সেরই একটা উদাহরণ হলো গিয়ে যে বিভিন্ন ফেডারেশন বা বোর্ডে তারা যে ডাইরেক্টর বা মেম্বার দিয়ে থাকে, এনএসসি নমিনেটেড, ইলেক্টেড বোর্ডে নমিনেটেড। আমিও এনএসসি থেকে সিলেক্টেড হয়ে গেছিলাম, কিন্তু আমরা যাওয়াতে হয়েছে কি তারা যেভাবে নমিনেট করতে চেয়েছে ক্রিকেট বোর্ডকে, আমরা থাকাতে কিন্তু সেভাবে না। যে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক দুজন পরিচালক মনোনয়ন দেওয়া হয়, সেটা কিন্তু পুরোপুরি সরকারি প্রভাবিত বলেই কিন্তু আমি মনে করি যে সরকারি হস্তক্ষেপ। ক্রিকেট বোর্ডের যদি 23 জন পরিচালক নির্বাচিত হতে পারেন, তাহলে কেন ওই 2 জন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত হবেন? সারা দেশে ক্রিকেট চর্চায় জোয়ার আনতে বিসিবির নবনির্বাচিত পরিচালকরা জেলা ও বিভাগীয় সদরে একটি করে মিনি বিসিবি অফিস স্থাপনকে অগ্রাধিকার দিয়েছে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। কুড়িগ্রাম ও লালমনিরহাটে গড়ে উঠেছে লোকগান ও লোক সংস্কৃতি চর্চা কেন্দ্র। বেসরকারি সংগঠনটির উদ্যোগে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় 6 শতাধিক শিশু শিখছে লালনগীতি, মারফতি, মুর্শিদি, ভাওয়াইয়া, পল্লীগীতি সহ বিভিন্ন লোকগান। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। লালন গানের চর্চায় নিজেদের ডুবিয়ে রেখেছে একদল শিশু। সংস্কৃতি চর্চা কেন্দ্র গুরুগৃহের আঙিনায় পাটি বিছিয়ে বাঁশি, দোতরা, একতারা, খমক, সারিন্দা, তবলা, বেহালা সহ বিভিন্ন বাদ্যযন্ত্রে চলছে লালন গানের চর্চা। এই দৃশ্য কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চল সিংহিমারির একটি সংস্কৃতি চর্চা কেন্দ্রের। শুধু সিংহিমারি নয়, লোকগানের নিভৃত চর্চার আতুরঘর হয়ে উঠেছে কুড়িগ্রাম ও লালমনিরহাটে মায়ের তরী নামের সংস্কৃতি চর্চা কেন্দ্রটি। লালনের মধ্যে এমন কিছু জ্ঞান আছে, এমন কিছু কথা আছে যা আমাদের মনকে ছুঁয়ে দেয়। মায়ের তরী এমন একটা সংগঠন যে আমাদের এই হারিয়ে যাওয়া লোকসঙ্গীত, লোক সংস্কৃতিকে জাগিয়ে তোলার জন্য কাজ করে। নরওয়ে নাগরিক, কবি, আলোকচিত্রী ও গবেষক ওয়েরার সেথের বাংলাদেশে ঘুরতে এসে শিশুদের জন্য প্রতিষ্ঠা করেন মানবিক সংগঠন মায়ের তরী। এই উত্তরাঞ্চলে লালন গীতিটা আমাদের সেই মায়ের হাত ধরেই এসেছে, আর উনি গত বছরে 53টা লালন গীতির গবেষণা করে ওনার নরওয়ের ভাষায় উনি একটি বই লিখেছেন। তো আমাদের লালন গীতি বাচ্চাদেরকে শেখানো হচ্ছে এই লক্ষ্যে যে বাচ্চাদের মানবিক হওয়া প্রয়োজন। বাচ্চারা বোঝে না, গায়ে আসলে বোঝে না, তবু গায়ে মন খোলা গায়ে। গ্রামীণ বাংলার প্রায় হারিয়ে যাওয়া সুর ও শব্দকে পুনরুজ্জীবিত করতে এমন উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। সৌদি আরবের মক্কার কাকিয়ানিতে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক সুবিধায় চালু হয়েছে গ্রিন বাংলা ট্রাভেল অ্যান্ড বিজনেস কনসালটেন্সি ফার্ম। তাদের সহায়তায় সৌদি সরকারের বিনিয়োগের সুবিধা কাজে লাগিয়ে নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে বিনিয়োগ সুবিধা, পর্যটকদের নানাবিধ পরামর্শ এবং স্থানীয় প্রবাসীদের নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে নানান দিক নির্দেশনা দিচ্ছে গ্রিন বাংলা ট্রাভেল অ্যান্ড বিজনেস কনসালটেন্সি ফার্ম। গ্রিন বাংলা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফিরদাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাপোটেল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাকের।
উপস্থিত ছিলেন গ্রিন ভিলেজ চেয়ারম্যান নাসরুল হক চৌধুরী, ব্যবসায়ী আবু সালেহ, দার আল রাওয়াডি কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ নাবিল আর আরবি, ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্যরা। কানাডার বিভিন্ন প্রদেশে আনন্দ উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা ও দীপাবলি উৎসব হয়েছে। কানাডার ক্যালগারির বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে ক্যালগারির সাউথ ভিউ কমিউনিটি সেন্টারে বাংলা সংস্কৃতিকে তুলে ধরে সাজানো হয়েছে পূজা মণ্ডপ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত ছিল পূজা মণ্ডপ। সে সময় সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাঙালিরা কালী পূজা ও দীপাবলিকে ঘিরে মেতে ওঠেন আনন্দ উৎসবে। উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা পরিষদ অব ক্যালগারির নেতৃবৃন্দ সহ ক্যালগারির সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতারা। যুদ্ধবিরতির মাঝেও গাজায় গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও 13 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মরদেহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রত্যাশার চেয়েও ভালোভাবে কার্যকর হচ্ছে। এ অবস্থায় রাফা সীমান্ত ক্রসিং খুলে দিতে ইসরায়েলের উপর চাপ বাড়ছে, যাতে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মধ্যপ্রাচ্যের মিত্র দেশে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে গাজায় তীব্র শক্তি প্রয়োগে রাজি আছে। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েল সফর করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এবার কৃষি সংবাদ। যশোরের কোল্ড স্টোরেজগুলোতে বিপুল পরিমাণ আলু এখনও অবিক্রিত পড়ে রয়েছে। সরকার নির্ধারিত দামে বিক্রি না হওয়ায় ব্যাপক লোকসানে পড়েছেন আলু ব্যবসায়ী ও হিমাগার মালিকরা। 30 নভেম্বরের মধ্যে স্টোর খালি করতে না পারলে নতুন মৌসুমে আলু সংরক্ষণের সুযোগ হারানোর শঙ্কাও রয়েছে। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরের ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ মালিকদের তথ্য মতে এবছর 9টি স্টোরেজে প্রায় 4,13,600 মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়। এখনও স্টোরেজেই রয়ে গেছে প্রায় অর্ধেক আলু। চলতি মৌসুমে কেজি প্রতি সরকার নির্ধারিত আলুর মূল্য 22 টাকা, তবে খোলা বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 15 থেকে 16 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বেশি থাকায় দাম পড়ে গেছে। বাজারে বেচতে গেলে সর্বোচ্চ আড়ত দ্বারা 12 টাকা দিচ্ছে, তার ভিতরে স্টোর খরচ আছে, আপনার বাজারের খরচ আছে, লিভার আড়তদার এসব দিয়ে তো আমাদের বস্তা এসে 600 টাকা দাঁড়াচ্ছে না। ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি কেজি আলু গড়ে 14 টাকা দরে কেনা হয়েছিল। এর সঙ্গে পরিবহন, শ্রমিক, বস্তা অপচয় ও কোল্ড স্টোরেজের ভাড়া মিলিয়ে প্রতি বস্তার খরচ পড়ে 1200 থেকে 1250 টাকা। সেই আলু বিক্রি করতে হচ্ছে 650 থেকে 700 টাকায়। সরকার যদি নির্ধারণ করে দিয়েছিল 22 টাকা, যে নির্ধারণ করে দিচ্ছিল, ওই নির্ধারণ করে দিলে মহাজনরাও কিছু বাঁচত, কৃষকরা কিছু বাঁচত। সামনে রোপণ মৌসুম আসলে আলুর দাম বাড়বে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো আলুর রোপণ মৌসুম আসতেছে, এই মৌসুমে যদি কৃষকরা মাঠ পর্যায়ে আলু রোপণ করে তাহলে এই সংরক্ষিত আলুগুলো বের হবে এবং বিএডিসি নির্ধারিত মূল্যে বিক্রি হবে। ব্যবসায়ীরা বলছেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে আলু বের করা না গেলে স্টোরেজগুলো পরের বছরের জন্য প্রস্তুত করা যাবে না। এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। ভোলার তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীনের পথে ভেদুরিয়া ইউনিয়নের শেরি বাংলা বাজার। ভাঙছে ঘর বাড়ি, সড়ক, স্কুল, মসজিদ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে চলা ভাঙন রোধে শুধু আশ্বাসই দিয়েছে কর্তৃপক্ষ। টেকসই বাঁধ নির্মাণ সহ দৃশ্যমান উদ্যোগের দাবি এলাকাবাসীর। হারুনা রশিদের তথ্য ও মোহাম্মদ সামিরুজ্জামানের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। রুদ্ররূপী তেঁতুলিয়ার পাড়ে দাঁড়িয়ে অসহায় মানুষ, যাদের স্মৃতি, স্বপ্ন আর শিকড় মিশে যাচ্ছে নদীর গভীরে। দৃষ্টিসীমায় শুধুই ভাঙনের দৃশ্য। তীব্র স্রোত আর জোয়ারের তোড়ে প্রতিদিনই বিলীন হচ্ছে ভেদুরিয়া ইউনিয়নের 100 বছরের পুরনো বাজার, কাঁচা পাকা রাস্তা, বসত ভিটা সহ অসংখ্য স্থাপনা। নদী ভাঙা গেলে আমাদের ঘর দুয়ার সব ভাঙা যাইবে, যার মতো কোনো জায়গা নাই।
স্কুল, মসজিদ, মাদ্রাসা, শেরেবাংলা বাজার অচিরে বিলীন হয়ে যাবে। ভাঙন তাণ্ডবে হুমকিতে থাকা 2টি বিদ্যালয়, 5টি মসজিদ, শেরেবাংলা সহ 3টি বাজার, 3000 ঘরবাড়ি রক্ষায় মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করলেও নেই কার্যকর উদ্যোগ। আমাদের মাদ্রাসা যে নদীতে ভেঙে যাচ্ছে, আমরা পড়াশোনা কোথায় করব? স্কুলটা ভেঙে যা, মরে যা ভেঙে যা, আমাকে বলা হয় না, আমরা কি দিয়ে কোথায় নিয়ে পড়াশোনা করামু? আমরা সরকারের কাছে দাবি জানাইছি আমাকে এটা যেমনি হোক ব্লকের ব্যবস্থা করানোর জন্য। রাস্তা বিলীন হয়ে যেতেছে স্যার। এখন আমরা এই সরকারের কাছে আগলে আবেদন করেছি যে যার যাতে ব্লক ফেলাই দিতে পারে, যাতে আমাকে এটা হয়, তাহলে আমরা থাকতে পারবো না। ভাঙন রোধে প্রকল্প প্রস্তাবনায় থমকে আছে কর্তৃপক্ষের উদ্যোগ। ফিজিবিলিটি স্টাডিটি সম্পন্ন হলে সেটা সুপারিশ মোতাবেক বন্যা নিয়ন্ত্রণ বা মেরামত, নদী ভাঙন প্রতিরোধ ও বিদ্যমান অবকাঠামোগুলোর মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 4 কিলোমিটার এলাকায় টানা 2 বছর ধরে চলা ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তেতুলিয়া নদী পাড়ের মানুষের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। দর্শক, সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গুমের অভিযোগে হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে আজ। 2 মামলাতেই আসামি শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক। নির্বাচন গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে বিএনপির আহ্বান, সরকারের দলীয় লোক থাকলে অপসারণের দাবি। এবং শাহজালাল বিমানবন্দরে আগুনে ক্ষতিগ্রস্ত 45 ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল ও যন্ত্রপাতি ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ উদ্যোগের তাগিদ। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।